সরকারের প্রথম এনইসি সভায় আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি প্রস্তাব, অর্থনীতির ভিত মজবুতের পরিকল্পনা। বিরোধী দলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক, গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রগতিতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সিইসির, বিদ্যমান উত্তেজনায় উদ্বিগ্ন কমিশন। এবং র্যাবের নাম পরিবর্তনে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে নতুন এলিট ফোর্স গঠন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। আগামী অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতেই নেওয়া হয়েছে এমন উচ্চাভিলাষী পরিকল্পনা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভায় আগামী অর্থবছরের এডিপি অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১,৯০,০০০ কোটি টাকা, বাকিটা আসবে বৈদেশিক ঋণ থেকে। ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এডিপিতে। বিগত দিনে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, দুর্নীতির প্রশ্ন আছে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে বড় আকারের উন্নয়ন বাজেটের দিকে হাঁটছে সরকার। সততা, দক্ষতা ও সবার সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন মন্ত্রী। লিডারশিপের কমিটমেন্ট ইজ বড় কথা। এখানে একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, অন টপ অফ দ্যাট দ্য লিডারের লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড ডাইনামিজম, এগুলো সব ম্যাটার করে। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ থাকায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ৩ মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত দিয়েছে, কতগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ৩ মাসের মধ্যে। বাংলাদেশ বিশ্বের কাছে একটি নেক্সট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। আগের সরকারের নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণের কথাও জানান অর্থমন্ত্রী। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। মফির রহমানের রিপোর্ট। আজকের এই যৌথ সভা সম্পর্কে অবহিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করা হয়। সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি পরে সংবাদ সম্মেলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। এর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, মাজার জিয়ারত, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি। ৩০ মে ভোর ৬টায়
নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা। ওই দিন সকাল 11টায় বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে, দলের চেয়ারম্যান তার নেতৃত্বেই সকাল 11টায় মাজারে যাব। এদিকে বিএনপি নেতা এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই সময় মিজানুর রহমান সিনহার স্মৃতিচারণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো দরকার ছিল না রাজনীতির এই ভয়াবহ এবং জটিল পথ অবলম্বন করার, কিন্তু মিজানুর রহমান সিনহা সাহেব সেটা তিনি করেছেন। তিনি সুখে শান্তিতে বাকিটা জীবন তিনি কাটিয়ে দিতে পারতেন। তিনি দেশের একজন বড় উদ্যোক্তা, তার তো চাওয়া পাওয়ার কিছু নেই। বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নেতা এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। সকাল 10টায় এতে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতারা। এ সময় মিজানুর রহমান সিনহার স্মৃতিচারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তার অকাল প্রয়াণ দল ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এর আগে রোববার মিজানুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে মতবিনিময় করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন। বৈঠকে শিল্প বাণিজ্যের উন্নয়ন, সংসদের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। ভবিষ্যতে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না, তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দুপুরে কুমিল্লার 14 গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। বিএনপি, জামাত, এনসিপি, বাংলাদেশপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা ঝগড়া করব, আমাদের মধ্যে বিবাদ হবে, এটা আমাদের নিজস্ব বিষয়। এখানে জনগণ যাদেরকে তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। আমাদের মধ্যে মতপার্থক্য হবে, পলিসি নিয়ে বিভাজন হবে। বিএনপির অনেক বিষয়ে মানবে না, ওরা আমার অনেক বিষয় মানবে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যে নেতা তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে চোরের মতো পালিয়ে যায়, তারা আবার কোনোদিন বাংলাদেশে ফেরত আসে। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ নির্বাচনকে ঘিরে সৃষ্ট উত্তেজনা কমিশনের জন্য চিন্তার বিষয় বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে রাজধানীর ইটিআই ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার পূর্ণ সহযোগিতা করছে বলেও জানান তিনি। MR আসাদের রিপোর্ট। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এতে সিএসি ও 4 কমিশনার সহ উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ, রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গণমাধ্যম কর্মীদের নিয়োগের বিষয়ে অ্যাডকর নতুন নীতিমালার সমালোচনা করেন সাংবাদিক নেতারা। একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই,
আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন। তাদের সুযোগ সুবিধা দেবেন না, আবার আইনের বেড়াজালে তাদেরকে আবদ্ধ করবার চেষ্টা করবেন, এটি দ্বিমুখী নীতি। এতে বক্তব্য রাখেন চিফ হুইপ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। তো লোকাল গভর্নমেন্টে আমরা আশা করব যে আপনারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিতে যদি যান, সেটাতে হয়তোবা মানে রাজপথ খুবই পরিস্থিতি উত্তপ্ত হবে। জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন ব্যবস্থা। জবাবে সিইসি বলেন, নির্বাচন কেমন হয়েছে তার বিচার করবে দেশবাসী। ইলেকশন যেটা হয়েছে, এটা কিরকম হয়েছে না হয়েছে, এটা বিচারের ভার আপনাদের উপরে, দেশবাসীর উপরে। আন্তর্জাতিক বিশ্ব দেখেছে। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা শুরু আনা দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন। এই নির্বাচন সুষ্ঠু করতে ইসি ও সরকার আন্তরিক বলেও দাবি করেন সিইসি। এখানে আমার বলতে কোনো রকমের কোনো দ্বিধা নেই। আগের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনারা ফুল সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, কোনো রকমের কোনো ইন্টারফিয়ারেন্স ওনারা করেননি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তরিক মোবারক। বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদের হারের কেন সামঞ্জস্য করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে গ্রামীণ ব্যাংকের সুদের হারকে শোষণমূলক উল্লেখ করে তা কমানোর জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এদিকে নাগরিকদের জীবনাধিকার নিশ্চিতে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। গ্রামীণ ব্যাংকের ঋণের সুদের হার কেন অন্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাতেমা চৌধুরী ও ব্যারিস্টার মাসুদ আর সোবহান। রুলে বাংলাদেশ ব্যাংক অর্থসচিব, গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই রিটে পার্টি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, পার্টি হচ্ছে আমাদের সেক্রেটারি অফ ফিন্যান্স মিনিস্ট্রি, থার্ড হচ্ছে গ্রামীণ ব্যাংক অ্যান্ড প্রফেসর ইউনুস। ভূমিহীন ঋণ গ্রহীতাদের জন্য প্রবর্তিত মাইক্রোক্রেডিট কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক যে সুদ আরোপ করে তা অন্য ব্যাংকগুলোর তুলনায় বেশি ও শোষণমূলক বলে জানান ব্যারিস্টার মাসুদ আর সোবহান। 1 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা যদি হয়ে যায় বা 25 লাখ টাকার জায়গায় যদি 75,000 হয়ে যায়, তারপরে তাকে আর কোনো টাকা দিতে হবে না। এইটা চাওয়া হয়েছে, এই টার্মসেই কিন্তু আজকে রুলটা জারি করা হয়েছে। অন্যদিকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। মূলত আয়কর থেকে পাওয়া অর্থ দিয়ে দেশের নাগরিকদের চিকিৎসা ব্যয় নির্বাহে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন ত্বরান্বিত করতেই এই রুল জারি বলে জানান রিটের পক্ষে শুনানিতে থাকা ব্যারিস্টার নিশাত মাহমুদ। ইউনিভার্সাল হেলথ কভারেজের জন্য একটি ফ্রেমওয়ার্ক করা আছে 2014 সালে, যেটা কিনা 2032 সাল পর্যন্ত আমাদের একটা ফ্রেমওয়ার্কের এই অনুযায়ী আমাদের এই সার্বজনীন স্বাস্থ্য সেবাটা পাওয়ার কথা। ট্যাক্সের ফান্ডের টাকা দিয়ে তারা মানে তাদের স্বাস্থ্য খরচটা চালাতে পারবে। রুলে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় 1 মাসের মধ্যে স্বাধীন কমিটি কেন গঠন করবে না তা জানতে চাওয়া হয়। সার্বজনীন স্বাস্থ্য সেবার সুরক্ষার সেই ফ্রেমওয়ার্কটি বাস্তবায়নে সরকারের একটি ভূমিকা পালন করবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে 3 দিনের ভূমি সেবা মেলা। সকালে তেজগাঁও ভূমি ভবনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় কৃষি জমি অন্য কাজে ব্যবহার করতে দেয়া হবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আর এ সময় প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেন, দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল লক্ষ্য। সারা দেশে 893টি সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বল্প খরচে ভূমি সেবা দেয়া হচ্ছে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন,
সারা দেশব্যাপী এটা একই সঙ্গে হবে। কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায়। ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা, এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি, অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে এই ব্যাপারে সচেতন করা। র্যাবের নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাহিনীর নাম বদল হলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। র্যাব পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে তার অধীনে নতুন এলিট ফোর্স গঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। এ সময় কিছু বিপদগামী সদস্যের কারণে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এর দায় তাদের ব্যক্তিগত, বাহিনীর নয়। কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাম পরিবর্তন করে এলিট ফোর্স গঠন করা হলে স্যাংশন থাকবে না। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন কোর্স রিনেম করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। র্যাবের নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি বিবেচনা করছে। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা, সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব এগিয়ে যাবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। লাভের আশায় পশু পালন করলেও সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। ঈদের আগে ভারতীয় গরু অনুপ্রবেশের সংখ্যা প্রকাশ করছেন তারা। প্রাণী সম্পদ দপ্তর বলছে, সীমান্তে নজরদারি জোরদার থাকায় গরু প্রবেশের সুযোগ নেই। সুমন খানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে বনোয়ারা। সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এখানে ছোট বড় বিভিন্ন খামারে চলছে গবাদি পশু মোটা তাজাকরণের শেষ সময়ের প্রস্তুতি। কোরবানির হাটে ভালো দাম পেতে গরুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের দাবি, কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন কিংবা ওষুধ ব্যবহার ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু পালন করছেন তারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ। এরপরও সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধ থাকলে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। জিনিসপত্র যেভাবে দাম, তাতে তো বাজার হিসেবে আমাদের অনেক লস হয়। এখন যদি খামারিরা যদি ঠিকভাবে বিক্রি করবে না পায়, তাতে বহুত টাকা লস থাকবে। যেগুলো মোটা তাজা ইনজেকশন নেই এবং আমরা যেটাগুলো গরু খাওয়া দিচ্ছি সেটা হলো যে ভুট্টা, খৈলা, ধানের গুঁড়া, আমরা ভুসি। আশা করতেছি যে আগের বছরের থেকে এবছর আমরা লাভবান হতে পারবো যদি বাইরের থেকে কোনো গরু না আসে। এদিকে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসার সুযোগ নেই বলে জানালেন এই কর্মকর্তা। ভারত থেকে যাতে গরু অনুপ্রবেশ করতে না পারে, এই বিষয়গুলি আমরা মনিটরিং এ রেখেছি। আমাদের ট্রল টিম কাজ করছে, পাশাপাশি বিজিবি টিম এবং পুলিশ সদস্যরা আমাদের সহযোগিতা করছে। আর জেলা প্রাণী সম্পদ অফিসার বলছেন, চলতি বছর জেলায় 2,06,462টি কোরবানির উপযুক্ত পশু মজুদ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় 53,578টি বেশি।
আমাদের লালমনিরহাট জেলায় এবার খামারিগণের 2,06,462 গবাদি পশু প্রস্তুত আছে। আমাদের চাহিদা হলো 1,52,884টি। আমাদের উদ্বৃত্ত থাকবে 53,578টি প্রাণী। ঈদের আগে এসব পশু দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি হবে বলেও জানান তিনি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আসন্ন ঈদুল আজহা ঘিরে মুসলিম বিশ্বজুড়ে উৎসবের আমেজ থাকলেও ভারতের পশ্চিমবঙ্গে দেখা গেছে ভিন্ন চিত্র। নবনির্বাচিত বিজেপি সরকার গবাদি পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ জারি করেছে। সরকারি এই নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এতে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মাংস ব্যবসায়ীদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সমগ্র বিশ্বে যখন পবিত্র কোরবানি ঈদের ব্যাপক প্রস্তুতি চলছে, ঠিক তখনই ভারতে গবাদি পশু জবাইয়ের ওপর কঠোর প্রশাসনিক বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশ্বজুড়ে উৎসবের আমেজ থাকলেও ভারতের এই আকস্মিক আইনি কড়াকড়িতে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মাংস ব্যবসায়ীদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার সম্প্রতি 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী কয়েকটি নিয়ম বলবৎ করেছে। গবাদি পশু জবাই করার জন্য জবাইয়ের উপযুক্ত প্রশংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনটিতে বলা হয়েছে 14 বছরের নিচে বয়স এমন গবাদি পশুকে বলি দেওয়া যাবে না। পৌরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রথমে প্রাণীটিকে দেখে ঠিক করবেন যে পশুটির বয়স 14 বছরের বেশি কিনা। পশুটি যদি বিকলাঙ্গ হয় বা সন্তান প্রজননে অক্ষম হয়, সেক্ষেত্রেও কর্মকর্তা কোরবানি দেওয়ার সার্টিফিকেট ইস্যু করতে পারেন। এছাড়াও প্রয়োজনীয় সনদপত্র থাকা সত্ত্বেও খোলা জায়গায় পশু জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশুটিকে অবশ্যই পৌর কসাইখানায় বা স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত কোনো কসাইখানায় নিয়ে যেতে হবে। এই বিধান লঙ্ঘনকারীদের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। কোরবানি ঈদের আগে এই নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের কিছু গবাদি পশুজাত মাংস ব্যবসায়ীদের ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিবিধ সম্প্রদায়ের বাস, যে যার মতো করে ধর্মাচরণ করে আসছেন। রাজ্য সরকারের নয়া নির্দেশিকার পর সংখ্যালঘুদের মধ্যে একরকম অস্থিরতা তৈরি হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটির শুনানি আগামী 21 মে নির্ধারণ করা হয়েছে। সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররম মাসুদ সাকলান। পরে আদালত বৃহস্পতিবার দুপুরে ওই বিষয়ে শুনানির সময় নির্ধারণ করেন। 250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগে তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সহ সংশ্লিষ্ট 15 আসামির বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পুঁজিবাজারে আলোচিত কারসাজির ঘটনায় সম্প্রতি বিএসইসি থেকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জব্দ করেন দুদকের তদন্ত কর্মকর্তা। গেল বছরের জুনে দায়ের করা দুদকের মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা 256 কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারের প্রথম এনইসি সভায় আগামী অর্থ বছরের জন্য রেকর্ড 3 লাখ কোটি টাকার এডিপি প্রস্তাব, অর্থনীতির ভিত মজবুতের পরিকল্পনা। বিরোধী দলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক, গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রগতিতে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সিইসির, বিদ্যমান উত্তেজনায় উদ্বিগ্ন কমিশন। এবং র্যাবের নাম পরিবর্তনে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে নতুন এলিট ফোর্স গঠন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।